তথাগত বাবুর সঙ্গে সামনাসামনি কথা বলার একটা ইচ্ছা তো অনেক দিনই ছিল। সাহস করে একটা মেসেজও ওনাকে পাঠাই। অতি অল্প সময়ের মধ্যেই ওনার একটা ইতিবাচক উত্তরও আসে। সাক্ষাৎকারের সময় ঠিক হয় 7th মে বেলা 12টা নাগাদ। অভ্যেসবশত বেশ কিছুটা আগেই পৌঁছে গিয়েছিলাম, নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগে। ওনার একটা বড় লাইব্রেরি আছে অফিসে, এবং সেটাই ওনার যে ভিজিটার্স তাদের একটা ওয়েটিং হল। ওনার এক সহকারী টিভি চালিয়ে দেন। ভেসে উঠল অপারেশন সিন্দুরের সেই দৃশ্য ও ভাষ্য। মনটা আনন্দ, গর্ব আর নিরাপত্তা বোধে অত্যন্ত পরিপূর্ণ হয়ে গেল। আপামর জনসাধারণকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এই ধরনের এক শক্তিশালী বাহিনীত্রয় রয়েছে, এটা ভাবতেই তো গর্বে বুকটা ফুলে ওঠে। যে নারকীয়ভাবে 26টি প্রাণ অনুপ্রবেশকারী জঙ্গিরা ছিনিয়ে নিল, তার জন্য প্রতিটি ভারতবাসী চেয়েছিল জঙ্গিদের উপযুক্ত শাস্তি। 26টা প্রাণ চিন্তা করতে পারা যায়। যাই হোক, গোটা দেশের সঙ্গে আমরাও বাহিনীত্রয় এবং নিরাপত্তা বাহিনীকে গর্বময় অভিবাদন জানাই। সঙ্গে রইল আমাদের পক্ষেও শৃঙ্খলা ও ত্যাগ স্বীকারের অঙ্গীকার। দেশের সংহতির জন্য অতি অবশ্যই এই নিয়ে একটা এপিসোড পরবর্তীকালে করব। ফিরে আসি এই সাক্ষাৎকারের ব্যাপারে। তথাগতবাবু শিক্ষা এবং পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। মেট্রো রেলের চিফ ডিজাইনিং ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাইটস মানে রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এর জেনারেল ম্যানেজার ছিলেন। উত্তর পূর্ব ভারতের 3টে স্টেটের তিনি ছিলেন বিভিন্ন সময় ধরে 5 বছর সেখানকার রাজ্যপাল। অতএব ওনার প্রশাসনিক এবং অন্যান্য অভিজ্ঞতা যথেষ্টই। এবং ওয়েটিং হলের যে লাইব্রেরি, সেটাও অত্যন্ত লোভনীয়। মার্কস থেকে শুরু করে সৈয়দ মুজতবা আলী বা সিরাজ, এদের সবারই বইয়ে ভর্তি, এবং বইগুলো দেখেই বোঝা যায় যে বইগুলো রেগুলার পড়া হয়। যাই হোক, সময় যে কোথা দিয়ে চলে গেল বুঝতে পারলাম না। কিছুক্ষণ ওয়েটিংয়ের পর ভেতরে ডাক পড়ল, গেলাম। এই সাক্ষাৎকারের ব্যাপারে উনি অত্যন্ত একজন সহজ মানুষ। ছোট ছোট উত্তর এবং প্রশ্নকর্তাকে তার নতুন প্রশ্ন বা কাউন্টার প্রশ্ন করার জন্য যথেষ্ট সুযোগ দেন, এবং ওভারল্যাপিং কথাবার্তা হওয়ার তো কোনো রকম সুযোগই নেই। এবং যে উত্তরগুলো দেন ছোট ছোট কারণ সেগুলো তার গবেষণার ফসল। এইবারে তার মতামতের সঙ্গে কে একমত হবেন বা হবেন না সেটা অন্য প্রশ্ন, কিন্তু ওনার দিক থেকে কনভিকশনের কোনো অভাব নেই। কিন্তু পড়াশোনা করা মানুষের সংখ্যা রাজনীতিতে এতটাই কমে যাচ্ছে, সেদিক থেকে কিন্তু ফলিত রাজনীতির ক্ষেত্রে তথাগত বাবুরা সংখ্যায় নিতান্তই কম। মতানৈক্য হতেই পারে, খুবই স্বাভাবিক, তবে মতামতের যে ডিফারেন্সের প্রকাশটা সেটা বস্তুগত এবং বিষয়গত হওয়াই বাঞ্ছনীয়। আসুন সাক্ষাৎকারটা দেখি। নমস্কার। আজকে
আমাদের অতিথি তথাগত রায় এই নামটার সঙ্গে আমাদের পরিচয় করে দেবার তো কোনো প্রয়োজনই নেই। যারা পড়াশোনা জগতের মানুষ, যারা রাজনীতি জগতের মানুষ, তারা সবাই তথাগত রায় কি এই ব্যাপারটা জানেন। তবু আজকে ওনাকে এক্সপ্লোর করার জন্যেই কিন্তু এই সাক্ষাৎকারটি নেওয়া। তথাগতবাবু, আপনাকে স্বাগত। নমস্কার। কোনো কিছু কথা বলার আগে শুরুতেই আপনার কাছ থেকে শুনে নেব যে ভারতীয় যে সামরিক বা আধা সামরিক বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে একটা দুর্দান্ত অপারেশন চালিয়েছে, তার ফলে আশুদ মাজাহার এবং আরও যে কুচক্রীরা আছে তাদের ঘাঁটি ধ্বংস হয়েছে। আগে অভিনন্দন এবং আনন্দ প্রকাশ করে তারপরে এই আলোচনার মধ্যে ঢুকব। আপনি আগে প্রথমে এটা নিয়ে একটু বলুন। আমি আমাদের ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, যে আধা সামরিক যে সমস্ত বাহিনী আছে এদের সকলকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি এই অসাধারণ পদক্ষেপের জন্য। সেই সঙ্গে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, যাদের মধ্যে প্রধানমন্ত্রী আছেন, আমাদের প্রতিরক্ষা বা নিরাপত্তা বিষয়ক যিনি উপদেষ্টা, চিফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি আছেন, প্রতিরক্ষা মন্ত্রী আছেন, পররাষ্ট্রমন্ত্রী আছেন, এদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আশা করব যে উত্তরোত্তর আরও এই অপারেশনগুলো চলবে এবং এই গোটা ভারতীয় উপমহাদেশ একটা শান্তির জায়গা হিসেবে ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে। এই কথাটুকু বলে এরপরে আমরা আলোচনাতে ঢুকছি। তথাগতবাবু, অনেকেই আপনার কাছে আসেন এবং তারা বিভিন্ন যে কারেন্ট ইভেন্ট, পলিটিক্যাল ইভেন্টস আছে সে ব্যাপারে তারা কিছু কথাবার্তা বলেন এবং ব্যাপারটা হচ্ছে কি যে আপনার সম্পর্কে অন্যান্য ব্লগে আমরা যেটা জানি সেটা হচ্ছে এই রাজনীতিটাই আপনার একমাত্র পরিচয় নয়। আগে প্রথমে আপনার একাডেমিক কেরিয়ারটা নিয়ে আমি একটু জানতে চাইব, যাকে দর্শকরা জানুন যে তারা যখন কথাগুলো শোনেন তথাগতবাবুর কাছ থেকে তার ব্যাকগ্রাউন্ড এবং তার যে অন্যান্য ব্যাপারগুলো বুঝলে তারপর তথাগতবাবুকে বুঝতে একটু সুবিধা হবে। প্লিজ আপনার ছোটোবেলা থেকে একাডেমিক কেরিয়ারটা প্রথমে আসুন একটু। ছোটোবেলা থেকে একাডেমিক কেরিয়ার, আমি তো আমার জীবনের বেশিরভাগটাই কলকাতায় অতিবাহিত করেছি। অতএব আমার একাডেমিক কেরিয়ার বা শিক্ষাগত জীবন সেটাও পুরোপুরি কলকাতায়। আমার স্কুলে পড়া প্রধানত সেন্ট লরেন্স, বালিগঞ্জের সেন্ট লরেন্স স্কুলে। তার আগে আমি ছোটোখাটো দুটো স্কুলে পড়তাম এবং ছোটোবেলায় আমি শিলংয়ে বেশ কিছুদিন থেকেছি। বিশেষ করে আমার দাদু যতদিন বেঁচে ছিলেন উনি শিলংয়ে থাকতেন, আমি শিলংয়ে থেকেছি, তারপরেও থেকেছি। 1954 সাল থেকে 61 সাল পর্যন্ত আমি সেন্ট লরেন্স স্কুলে পড়েছি এবং সেন্ট লরেন্স থেকে 1961 সালে আমি হায়ার সেকেন্ডারি পাশ করি। হায়ার সেকেন্ডারিতে আমি পশ্চিমবঙ্গে। হায়ার সেকেন্ডারিতে আপনার কী কী বিষয় ছিল? হায়ার সেকেন্ডারিতে সায়েন্স স্ট্রিমে যা বিষয় থাকে, মানে বায়োলজি না মেকানিক্স ছিল। আচ্ছা। কিন্তু আমি হায়ার সেকেন্ডারিতে 6ষ্ঠ স্থান অধিকার করেছিলাম। আমি সেই বছর জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের স্কলারশিপ পেয়েছিলাম এবং যেটা 5 বছরের স্কলারশিপ। এবং সেই সঙ্গে আমি সেই বছরই শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলাম, যেটার এখন নাম হচ্ছে আইআইইএসটি। তো স্কুলের পড়াশোনায় তারপরে। স্যার, আইআইএসটিতে আপনি কী নিয়ে পড়াশোনা করতেন? সিভিল ইঞ্জিনিয়ারিং। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছিলাম। 1961-এ ঢুকেছি, 66-এ বেরিয়েছি। তারপরে 1966-এই আমি কেন্দ্রীয় লোক সহায়ক বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্সে
নিয়োগ পাই এবং ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্সে আমি 1967 সালে যোগ দিয়েছি। 1990 সাল পর্যন্ত কাজ করেছি, প্রধানত কলকাতা মেট্রো প্রজেক্টেই কাজ করেছি। এছাড়া এই ওখানে থাকাকালীন মানে মেট্রো রেলওয়েতে কাজ করাকালীন আমি আইন পরীক্ষা দিয়েছিলাম। 1985 সালে আমি আইনে গ্র্যাজুয়েট হয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের চিফ ডিজাইনার থেকে শুরু করে তারপরেও তো এখানে আরও অনেক উপাধি আপনি পেয়েছেন, ফেলো অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, তারপরে লাইফ মেম্বার ইন্ডিয়ান কাউন্সিল অফ আরবিট্রেটার, অনেক কিছু মানে সো মেনি থিংস আর গোয়িং অন। হচ্ছে প্রফেশনাল ইনস্টিটিউশনের মেম্বারশিপ। ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স হচ্ছে একটা ইঞ্জিনিয়ারদের সর্বভারতীয় সংস্থা। সেটার বিভিন্ন স্তর আছে, অ্যাসোসিয়েট মেম্বার, মেম্বার, ফেলো। আমি সেটার ফেলো। আর ইন্ডিয়ান কাউন্সিল অফ আরবিট্রেশন হচ্ছে আরবিট্রেশন বা সালিসির ব্যাপারে একটা সর্বভারতীয় সংস্থা। আমি সেটার ইন্ডিভিজুয়াল মেম্বার। আচ্ছা তথাগত বাবু, আমি আপনাকে একটা আমার কৌতূহল যে আপনি 45 বছর বয়সে এরকম একটা চাকরি ছেড়ে দিলেন কেন, যেখানে দেশকে আপনি অ্যাজ ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট আপনি অনেক কিছু দিত, সেই জায়গাটা ছেড়ে দিলেন কেন? কারণ আমার প্রধানত খুব একটা ভালো লাগছিল না। আমার একাডেমিক্সে যাওয়ার ইচ্ছে ছিল, লেখাপড়ার জগতে যাওয়ার ইচ্ছে ছিল। ছিলেন তো? সেটা তো গেলাম, তখন গেলাম। তারপরে ইনস্টিটিউট যে ডিপার্টমেন্ট অফ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এই তো যোগ দিলাম 45 বছর বয়সে। আপনি তো স্থাপন করেছেন। স্থাপন করেছি, মানে ব্যাপারটা একটু বোঝা দরকার। আচ্ছা, 1990 সালে অর্থাৎ 45 বছর বয়সে আমি ভারতীয় রেলের চাকরি ছেড়েছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই যে বিভাগটা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং সেটা আমি স্থাপন করেছি। ওটা আগে ছিল না। বস্তুত এটা যদিও নামে যাদবপুর, কিন্তু ক্যাম্পাসটা হচ্ছে সল্টলেকের। এবং এই সল্টলেকের এই ক্যাম্পাসটাতে আমি সেই বিভাগটা স্থাপন করেছি। আমি এবং আরেকজন তরুণ অধ্যাপক ছিলেন শুভজিৎ সরস্বতী বলে, আমরা দুজনে মিলে এটা তৈরি করেছি। আচ্ছা, তা এবারে বলুন রাজনীতিতে আসার ব্যাপারটা কেন ঘটলো? রাজনীতিতে আসার ব্যাপারটা আমার সবসময় ছিল, সবসময় ইচ্ছে ছিল। কারণ আমার সবসময় মনে হয়েছিল যে আমরা যারা কি করে বলবো, আমরা যারা লেখাপড়া করি, ভাবনা চিন্তা করি আর কি, আমরা যদি রাজনীতির অঙ্গনটাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করি তাহলে এই জায়গাটা তো ফাঁকা থাকবে না। একটা ইংরেজিতে প্রবাদ আছে, নেচার অ্যাভোর্স এ ভ্যাকুয়াম, এবং সেরকম সেই প্রবাদটাকে সত্য প্রমাণ করে এর মধ্যে খুব বাজে লোক ঢুকে যাবে। এবং আমরা দেখেওছি বাজে লোক ঢুকে গেছে। এমন সব লোক ঢুকেছে যারা রাজনীতির অঙ্গনে ঢুকে সেখানে খুব দাপটের সঙ্গে রাজনীতি করেছে, তারপরে আদালতের কাছে দোষী প্রমাণিত হয়ে জেলে গেছে, এবং সেটা কোনো রাজনৈতিক কারণ নয়, চুরি চামরির জন্য জেলে গেছে। আমি একটা উদাহরণ বলছি, লালু প্রসাদ, এরকম আরও অনেক আছে যারা জেলে গেছে। তো এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছিল আমাদের রাজনীতির অঙ্গনটাকে ছেড়ে দেওয়া উচিত। দ্বিতীয় হলো যে আমি যখন কলেজে পড়তাম, 4th ইয়ারে পড়তাম 1964-এ, সেই সময় বেশ কিছু ছেলে এসে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, সে সময় নাম ছিল ইপুয়েট, ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেটা এখন নাম হয়েছে বুয়েট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সেই ইপুয়েট থেকে কিছু ছেলে এসে আমাদের কলেজে ভর্তি হলো। তো তাদের সঙ্গে আমার আলাপ হলো
এবং জানা গেল যে তারা যে ওখান থেকে পালিয়ে এসছে তার একমাত্র কারণ তারা হিন্দু, এবং তাদের হিন্দু হিসেবে তাদের ওপর প্রচণ্ড নির্যাতন হতো, এমনকি তাদের প্রাণ সংশয় ছিল, তাদের মধ্যে একজনকে খুনও করা হয়েছিল। তো খুন হতে তো কেউ চায় না, তো তারা স্বাভাবিকভাবে পালিয়ে এসেছিল। এর আগে পর্যন্ত রাজনীতি আমি যেটুকু বুঝতাম বা যেটুকু করতাম তার মধ্যে সবসময় আমি ভাবতাম যে সেকুলার ব্যাপারটা বেশ ভালো, ধর্মনিরপেক্ষ ব্যাপারটা বেশ ভালো। আমার এই ছেলেগুলোর সাথে কথা বলে মনে হলো, এদের একজনের সাথে আমার এখনো যোগাযোগ আছে, এদের সাথে কথা বলে আমার মনে হলো যে সেকুলার ব্যাপারটার মধ্যে একটা খুব বড় ফাঁকি আছে। সেটা আমার রাজনীতিতে যোগ দেবার চেষ্টাকে আরো জোরদার করল। তারপরে রাজনীতিতে কি যোগ দেবো, কোন দলে যোগ দেবো, সেটা সম্বন্ধে অবশ্য পরিষ্কার। আচ্ছা, আপনি যে বইগুলো লিখেছেন, আমি আসছি সেটা সম্বন্ধে আমি গোড়া থেকেই পরিষ্কার ছিলাম, এবং সেটাও আরো বেশি জোরদার হলো এই বুয়েট থেকে আসা ছেলেগুলোর সম্বন্ধে কথা বলে, এবং আমি শেষ পর্যন্ত সেই ভারতীয় জনতা পার্টিতেই যোগ দিয়েছি। আপনি যে বই লিখেছেন, মাই আপরুটেড পিপল, মাই পিপল আপরুটেড, মাই পিপল আপরুটেড, এই বইটা কখন লিখেছিলেন? এই বইটা আমি লেখা আরম্ভ করেছি বোধহয় 1995-96, মানে ওই সময় তো যোগদানের পর থেকে, ওই যোগদানের পর থেকে আমি বইটা লিখছি। তার আগেই অল্প স্বল্প লেখা হয়েছিল, খসড়া করা হয়েছিল, কিন্তু প্রধানত 1995 থেকে 2000-এর মাঝখানে লিখেছি। আচ্ছা, আপনাকে এই মুহূর্তে, আজকে 7ই মে কথা বলছি, এই মুহূর্তে কি আপনাকে অ্যাক্টিভ পলিটিশিয়ান বলবো না শুধু পলিটিক্যাল কমেন্টেটর বলবো? পলিটিক্যাল কমেন্টেটর বলুন, কারণ অ্যাক্টিভ পলিটিক্সে আমি নেই। দুটো কারণ, একটা হচ্ছে আমার বয়স হয়েছে, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি যে দল করতাম, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তাদের নীতি হচ্ছে 75 বছর বয়সের পরে তারা কারুকে অ্যাক্টিভ পলিটিক্সে রাখে না, সক্রিয় রাজনীতিতে রাখে না। স্বাভাবিকভাবে আমারও করার কোনো কথা ওঠে না। তা ইন রেট্রোস্পেক্ট আপনার পলিটিক্যাল কেরিয়ারকে আপনি 10-এ কত দেবেন? মানে আপনার অবজেক্টিভ অনুযায়ী, আমার অবজেক্টিভ অনুযায়ী না, বুঝেছি, আপনার অবজেক্টিভ অনুযায়ী 10-এ 7, 10-এ 7। তো মানে 3 যে দিলেন না, কেন দিলেন না? 3 দিলাম না, তার কারণ হচ্ছে যে আমি সক্রিয় রাজনীতিতে যেতে পারিনি। একটা স্তর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু তারপরে আমাকে দল সিদ্ধান্ত নিল যে আমাকে গভর্নর হতে হবে। সেটাতে তো আমার সম্মতি ছিল না, কিন্তু কিছু কিছু ব্যাপারে দলের সিদ্ধান্ত মেনে নিতে হয়। সেই জন্য আমি তখন রাজ্যপালের পদটা নিলাম, এবং স্বাভাবিকভাবেই তখন আর সক্রিয় রাজনীতিতে থাকার প্রশ্ন উঠল না। আর রাজ্যপালের পদ থেকে যখন আমি ছাড়া পেলাম, তখন 75 বছর বয়স প্রায় হয়েই গেছে। আমার যতদূর মনে হচ্ছে, কোথাও দেখেছি যে আপনি বলেছেন যেদিন 2020 সালে আপনার রাজ্যপাল পদ থেকে যখন আপনার কেয়ার হলো, তখন বলেন যে আমি আবার টুইটের জগতে ফিরে যেতে পারবো। টুইটার আপনাকে বোধহয় ব্যান করেছিল। না, আমাকে টুইটার কখনো ব্যান করেনি। এমনি বহু লোকে গালাগালি টালাগালি দিয়েছিল, এবং আমার দল থেকেও বলেছিল আপনি তো হয়েছেন, রাজ্যপাল হয়েছেন, এই সমস্ত না বললেই ভালো হয়। সেটা আমি খানিকটা শুনেছিলাম, খানিকটা শুনি না। তা পরবর্তীকালে তখন দেখলেন যে পুরোপুরি স্বাধীনতা চলে এসেছে 2020 পর থেকে। হ্যাঁ, 2020 পর থেকে তো আমি মুক্ত পুরুষ, কোনো সমস্যা নেই। মুক্ত পুরুষ। আচ্ছা, আপনার সঙ্গে তো, আপনার বলে নয়, ব্যক্তিগতভাবে তথাগত রায়ের নয়, কমিউনিস্টদের সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে তো সবসময় তো একটা ঘর্ষণ প্রক্রিয়া আছে। ঘর্ষণ বলতে আমি বলছি ঘৃণা আছে। কমিউনিস্ট সকলের সম্বন্ধে ঘৃণার ব্যাপারটা একটু বলে, যে ঘৃণা কেন হবে? ঘৃণা ব্যাপারটা হচ্ছে, আজ পর্যন্ত পৃথিবীতে যত নরহত্যা হয়েছে, এই সমস্ত নরহত্যার মানে বড় মাস মার্ডার যেগুলো হয়েছে, এই মাস মার্ডারের 3টে আমরা দেখতে পেয়েছি। 3টে মত বা মতাদর্শের পেছনে কাজ করেছে, সেটা দেখতে পেয়েছি। একটা হচ্ছে ইসলামিজম, একটা হচ্ছে কমিউনিজম, আর একটা হচ্ছে হিটলারের ফ্যাসিজম, হিটলার টাইপ ফ্যাসিজম। তো এই ফ্যাসিজম
ব্যাপারটা এখন অনেকটাই ইয়ে হয়ে গেছে। একটু পজ করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন, আপনি যে ফান্ডামেন্টালিজমের কথা বলছিলেন। হ্যাঁ, যে ফ্যাসিজম জিনিসটা এখন অন্তর্হিত হয়ে গেছে দ্বিতীয় মহাযুদ্ধে হিটলার হেরে যাওয়ার পরে, কিন্তু ইসলামিজম এবং কমিউনিজম এই দুটো আছে, এবং এই দুটোর ফলে যে পরিমাণ নরহত্যা হয়েছে সেটাই আমাকে শিখিয়েছে এদের ঘৃণা করতে। এই নরহত্যাতে এরা এখনো বিশ্বাস করে, দুটো দলই বিশ্বাস করে, এবং এই বিশ্বাসের স্বাভাবিক, বুঝতে পেরেছি। যেহেতু নরহত্যাকে আমি ঘৃণা করি সেই জন্য এই বিশ্বাসকে আমি ঘৃণা করি। আচ্ছা, বুঝলাম যে ইসলামিক, তারপরে কমিউনিস্ট অ্যান্ড হিটলার, হলোকাস্ট, ফ্যাসিজম, হ্যাঁ, এই তিনটেকে। আচ্ছা, আপনি এর সঙ্গে ভিয়েতনাম থেকে শুরু করে যে আরবে, যে আমেরিকা, যে গালফ ওয়ারে যে মেরেছে, তা সেইগুলোকে আপনি ধরছেন না কেন? দেখুন, এগুলো হচ্ছে যুদ্ধ, এগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য না, এগুলো যুদ্ধ হয়েছিল। দু তরফের লোকেরা তারা ইউনিফর্ম পরে যুদ্ধ করেছিল। আরবে যেটা হয়েছিল গালফ ওয়ারে, অর্থাৎ কিনা মার্কিন বাহিনী এবং সাদ্দাম হোসেনের বাহিনী তারা ইউনিফর্ম পরে যুদ্ধ করেছিল। ভিয়েতনামেও তাই হয়েছিল। অতএব যুদ্ধ যে জিনিসটা হয় সেটা তো আদৌ স্যার, আমি একটা প্রশ্ন করতে দিন। ওকে, শিওর, সমর্থনযোগ্য নয় যুদ্ধ, ব্যাপারটা কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু যুদ্ধ আর সরকারি ক্ষমতা ব্যবহার করে বা চোরাগোপ্তা কাজ করে বৃহৎ আকারে নরসংহার কখনোই সমর্থনযোগ্য নয়। এটা একটা সম্পূর্ণ আলাদা জগৎ। স্যার, একটা জিনিস আমাকে একটু বলতেই হচ্ছে যে আপনি হয়তো স্ট্যালিনের কথা বলবেন, আপনি টিয়েনানমেন স্কোয়ারের কথা বলবেন, এগুলো হচ্ছে দেশের মধ্যে ঘটেছে, হলোকাস্ট দেশের মধ্যে ঘটে। ভিয়েতনামের সঙ্গে তো আমেরিকার কোনো সম্পর্কই ছিল না। সম্পর্ক ছিল না তো বটেই। আমি তো ভিয়েতনামের আমেরিকার নাক গলানো সমর্থন করি না, আমি তো সমর্থন করি না, কিন্তু তা সত্ত্বেও এটা বলবো সেটা যুদ্ধ ছিল। সে যুদ্ধে আমেরিকা হেরে গেছে, সেটা যুদ্ধ ছিল। কিন্তু স্টালিন যেভাবে 1930 সালে এর সময় কালেকটিভাইজেশনের সময় নরহত্যা করেছে, বা 1937-এ পার্জের সময় তার নিজের দলের লোককে হত্যা করেছে, যেভাবে মাও গ্রেট লিপ ফরওয়ার্ডের সময় বিশাল সংখ্যার মানুষকে, তার নিজের দেশের মানুষকে হত্যা করেছে, অথবা পোল পট যেভাবে মানুষকে হত্যা করেছে, অথবা এই বর্তমানে আমরা যে দেখতে পাচ্ছি যে ইসলামী জঙ্গিরা যেভাবে নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করছে, এটার যুদ্ধ এক জিনিস নয়, এটার সম্মুখ যুদ্ধ এক জিনিস নয়, এটা পরিষ্কার করে বোঝা দরকার। আচ্ছা, ভারতীয় কমিউনিস্টদেরকে আপনি কেন ঘৃণা করেন? ভারতীয় কমিউনিস্টদের কোনো সত্তা নেই, তারা অন্য দেশের কমিউনিস্টদের, মানে যারা বড় কমিউনিস্ট দেশ আছে তাদেরকে অন্ধভাবে অনুসরণ করে। হ্যালো, ভারতীয় কমিউনিস্ট, হ্যাঁ, ভারতীয় কমিউনিস্টদের তো কোনো সত্তা নেই, তারা অন্ধভাবে অন্য দেশের কমিউনিস্টদের অনুসরণ করে। কিন্তু যেটা আমরা কমিউনিস্টদের পশ্চিমবঙ্গে দেখেছি, পশ্চিমবঙ্গে কমিউনিস্টদের যে মূর্তি আমি দেখেছি সেটাকে ঘৃণা করি বললেও কিছু বলা হয় না। এই যে পশ্চিমবঙ্গ শিল্প বাণিজ্যে ভারতের প্রথম রাজ্য ছিল, সেই পশ্চিমবঙ্গ পিছোতে আজকে কোথায় চলে গেছে? এর মূল কারণ হচ্ছে কমিউনিস্টরা খুব পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যের যে কাঠামো ছিল সেই কাঠামোটাকে ধ্বংস করেছে। কেন ধ্বংস করেছে? কারণ কমিউনিস্টরা জানতো যে লোকের সমৃদ্ধি হলে তারা কোনো পাত্তা পাবে না, কেউ বুঝবে না। অতএব লোককে গরিব করতে হবে, লোককে বেকার করতে হবে, লোককে অসহায় করতে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে, এরকম একটা পরিকল্পনা নিয়ে পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা কাজ করেছে এবং সফল হয়েছে। আচ্ছা, ধরুন জ্যোতি বসু বা EMS নামদ্বীপান, তারা দুটো রাজ্য বহুদিন ধরে চালিয়েছেন।
আপনি তাদের মধ্যে এমন কি দেখেছেন যাতে আপনার রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, ঘৃণার উদ্বেগ কেন হবে? নামুদ্রিপাদ সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না, কারণ আমি পশ্চিমবঙ্গের রাজনীতি বেশি দেখেছি আর সর্বভারতীয় রাজনীতি খানিকটা দেখেছি। তো নামুদ্রিপাদ সম্বন্ধে আমি বলবো না। জ্যোতি বসু একটা লোক যিনি পুরোপুরি পার্টির স্বার্থ এবং নিজের স্বার্থের জন্য পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করেছিল। আমি তো বললামই যে পশ্চিমবঙ্গ একসময় শিল্প বাণিজ্যে ভারতে প্রথম স্থান অধিকার করেছিল, সেই পশ্চিমবঙ্গকে আজকে একটা হাঘরে বিক্রির দেশে বানিয়েছেন জ্যোতি বসু। কিন্তু সেই সঙ্গে নিজে যত রকম সম্ভব বিলাসিতা করেছেন, তার নিজের দলের যা সব অনুশাসন আছে সেগুলো কিছুই মানেননি। এইভাবে জ্যোতি বসু একটা অত্যন্ত ঘৃণিত ব্যক্তি, জ্যোতি বসু একজন অত্যন্ত নিচু স্তরের ব্যক্তি। আপনি জ্যোতি বসুকে ঘৃণিত বলছেন, কিন্তু তিনি তো 34-34-এর মধ্যে 20 বছর, 20 না, যাই হোক 25 বছর তো তিনি রাজত্ব করেছেন। তো সে রাজত্ব করার পেছনে যে কি আছে সেটা তো অনেক সময় লাগবে সেটা বুঝে। উনি কংগ্রেস একসময় পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির পুরো মনটা অধিকার করেছিল। সেই জায়গাটা কংগ্রেস সেই যে অধিকারের মধ্যে একটা জায়গা ছিল মতাদর্শগত, সংস্কৃতিগত এবং সাহিত্য বা সংস্কৃতিগত বলা যেতে পারে। এই জায়গাগুলো কংগ্রেস পুরোপুরি ছেড়ে দিয়েছিল এবং এই জায়গাটার মধ্যে জ্যোতিবাবুর মতো লোক ঢুকে এরা মানুষের মনকে বিষাক্ত করেছেন, মানুষের মূল্যবোধ, বাঙালি হিন্দুর মূল্যবোধ নষ্ট করে দিয়েছে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় রাগ, যে বাঙালি হিন্দুর মূল্যবোধ নষ্ট করে দিয়েছেন। বাঙালি হিন্দু কোনটা ভালো কোনটা খারাপ এই কথাটা বুঝতে ভুলে গেছে। যেটা পার্টির পক্ষে ভালো সেটা যে দেশের পক্ষে ভালো নাও হতে পারে, এটা বুঝতে ভুলে গেছে। পার্টির পক্ষে ভালো তো দেশের পক্ষেও ভালো, এই জিনিস জ্যোতিবাবু প্রচার করে গেছেন, বুঝিয়ে গেছেন। শুধু জ্যোতিবাবু না, তার আগে যারা বাঙালি কমিউনিস্ট ছিলেন তারা বুঝিয়ে গেছেন। এই সঙ্গে তারা যে মানুষকে গরিব রাখতে হবে বা গরিব করে দিতে হবে, মানুষকে হাগরে করে দিতে হবে, অসহায় করে দিতে হবে, এই জিনিসটা তারা পূর্ব পাকিস্তান থেকে হিন্দু হবার অপরাধে পশ্চিমবঙ্গে আগত উদ্বাস্তুদের ব্যাপারে খুব ভালোভাবে প্রমাণ করে, প্রয়োগ করে দেখিয়ে গেছে। স্যার, ভূমি সংস্কার বা অন্যান্য কারণে তো পশ্চিমবঙ্গে যে প্রান্তিক মানুষের যে ইনকাম, তো তাদের সময় তো অনেক বৃদ্ধি পেয়েছিল এবং তার ফলে ভারত পশ্চিমবঙ্গ ম্যানুফ্যাকচারিং স্টেট না হওয়া সত্ত্বেও পার ক্যাপিটা ইনকামে মোটেই পিছিয়ে ছিল না। এটা কি জ্যোতি বসুর ক্রেডিট নয়? জ্যোতি বসুর ক্রেডিট কোনো ক্রেডিট নেই। এই জিনিসটা বিনয় চৌধুরী খানিকটা করছিলেন, বিনয় চৌধুরীর অবদান ছিল, কিন্তু এটা সর্বাঙ্গীন সব রকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে এটা সমর্থনযোগ্য না। এই যে ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হয়েছে, ছোট ছোট তৈরি হয়েছে, জমি তৈরি হয়েছে, এর ফলে আজকে পশ্চিমবঙ্গের শিল্পায়ন অসম্ভব হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেহেতু জমি অকুলার এবং জনসংখ্যার চাপ বেশি, সেই জন্য শিল্পতে উৎসাহ বেশি দেওয়া উচিত ছিল। শিল্প তো ছিলই, শিল্প বুঝে শুনে ধ্বংস করেছে সিপিএম, একদম বুঝে শুনে, একটা ছক করে শিল্প ধ্বংস করেছে সিপিএম। আজকেও কিছু কিছু জায়গায় গেলে পরে দেখতে পাওয়া যাবে যে একটা কারখানা বহুদিন উঠে গেছে, টিনগুলো পড়ে আছে, একটা ডান্ডার মাথায় একটা বিবর্ণ লাল ন্যাকড়া ঝুলছে, ওইটা হচ্ছে সিপিএমের চেহারা। সিপিএম কি করেছে? স্যার, সিঙ্গুর, নন্দীগ্রাম বা ডানলপ এগুলো যদি একসঙ্গে হতো, তার সঙ্গে যদি আপনার এই আইটি কমপ্লেক্সটা, তাহলে তো পশ্চিমবঙ্গ তো গুজরাট বা মহারাষ্ট্রকে তো ছাড়িয়ে অনেক। ডানলপের আবার কি হবে? ডানলপ তো ছিল কারখানা, ডানলপ তো তুলে দিল, সিপিএমই তুলে দিল। শ্রমিক অশান্তি সৃষ্টি করে সিপিএম তোলেনি এরকম কারখানার চেহারাটা আজকে যারা দেখেনি, আমরা তো দেখেছি, সেই কারখানার চেহারাগুলো যারা আজকে দেখেনি তারা কল্পনা করতে পারবে কি সাইজের চেহারা কারখানা ছিল। ডানলপ, গ্যাসকিন উইলিয়ামস, জেসপ, ব্রেথওয়েট, এসব কি কারখানা ছিল? প্রত্যেকটাতে সিপিএম
পরিকল্পিতভাবে শ্রমিক অশান্তি তৈরি করে তুলে দিয়েছে, কারণ তাদের উদ্দেশ্য ছিল মানুষকে গরিব করা, মানুষকে হাঘরে করা, মানুষকে অসহায় করা। তো আর যে জিনিসগুলো পরে আপনি বলেছেন, নন্দীগ্রাম আর সিঙ্গুর, নন্দীগ্রাম আর সিঙ্গুর বুদ্ধদেব ভট্টাচার্য করতে গিয়েছিলেন, পারেননি কেন? পারেননি তার কারণ হচ্ছে যে দলের ভিত্তি হচ্ছে মানুষকে অসহায় করা, গরিব করার মধ্যে, সে দলে থেকে এইসব করা যায় না। বুদ্ধদেব বাবুর ব্যক্তিগত ভাবে জ্যোতি বসুর চেয়ে অনেক বেশি আমি বলবো শ্রদ্ধার পাত্র। কিন্তু বুদ্ধদেব বাবুর সত্যি কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু কমিউনিস্ট থেকে এই সমস্ত জিনিস করা যায় না। স্যার, আমার তো সেইভাবে পড়াশোনা নেই, কাজে আপনার সঙ্গে সেই ধরনের কথাবার্তা বলতে যাচ্ছি না। শুধু একটা জিনিসে আপনার মতামত নেব, সেটা হচ্ছে যে কোনো একটি গবেষণাপত্রে আমি দেখেছিলাম যে এই যে আপনি জিকেডব্লিউ বা আরও অন্যান্য যেসব এদের কথা বললেন, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে রেলের যে প্রোডাকশনের ব্যাপারটা এমনিতেই মার খেয়েছিল এবং তার ফলে কিন্তু এই ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়ার মুখে হয়েছিল। এদের মধ্যে কি বামপন্থীদের কোনো রোল ছিল, না এটা গোটা ইন্ডিয়াতে যে একই রোল? এই ধরনের জিনিস হয়ে থাকে বিভিন্ন সময়। যখন থাকে গেস্কিন উইলিয়ামস তো শুধু রেলের উপর নির্ভরশীল ছিল না, অন্য অনেক কারখানা ছিল রেলের উপর নির্ভরশীল ছিল, যেন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়ার্ক বা হাওড়ার বার্ন অ্যান্ড কোম্পানি, এরা রেলের ওপর নির্ভরশীল ছিল। গেস্কিন উইলিয়ামস তো শুধু রেলের ওপর নির্ভরশীল ছিল না, এগুলোকে এরা শ্রমিক অশান্তি তৈরি করে তুলেছে, শ্রমিক অশান্তি তৈরি করে তুলেছে। এবং এই সব যে কারখানাগুলো এরা নষ্ট করে দিয়েছে, তুলে দিয়েছে, তার পেছনে একটা পরিকল্পনা ছিল। আচ্ছা, এবারে কমিউনিস্টদের ব্যাপার বাদ দিলাম, এবারে আসি আমাদের শেষ পর্যায়ে। আপনি নিজে যে দলটা করছেন, আপনি কি মনে করেন আপনার দল, মানে এখন তো আর করেন অ্যাক্টিভ নন, কিন্তু আপনার দল পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে সক্ষম, বা যে ক্ষমতা দখল করার পর আপনার যে কাঙ্ক্ষিত অবস্থা সেখানে রাজ্যকে নিয়ে যেতে মানে সক্ষম বলে কি আপনি মনে করেন? অবশ্যই মনে করি। সেই ধরনের নেতা কি আছে? সেই ধরনের অবশ্যই নেতা আছে। নেতা দেখুন রাতারাতি গজায় না, নেতা পরিস্থিতিতে তৈরি হয়। কিছু লোকের মধ্যে নেতৃত্বর মেটেরিয়াল থাকে, মানে নেতৃত্বর ক্ষমতা থাকে, সেটা ভগবান দত্ত। কিন্তু সেই নেতা যদি সুযোগ পায়, পরিস্থিতির গতভাবে সুযোগ পায়, তাহলে সেই নেতা তৈরি হয় আর কি। অতএব সেরকম নেতা তৈরি হয়ে যাবে। আছে নেতৃত্বের যে ক্ষমতা, সেই ক্ষমতা মানে ক্ষমতা ভগবান দিয়েছেন, এমন লোক আছে পশ্চিমবঙ্গের বিজেপি। কিন্তু মানে যে অভিযোগ যে টিএমসির সঙ্গে বিজেপির একটা সেটিং আছে, এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা থেকে আপনি বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস করি না, এটা বিশ্বাস করি না। এটা মনে করার অনেক কারণ আছে, কিন্তু আমি বিশ্বাস করি না। মনে করার অনেক কারণ আছে, কিন্তু আপনি বিশ্বাস করি না। ঠিক আছে, শুধু এবং ওয়ান লাস্ট কোশ্চেন, যে দল হিসাবে বিজেপির প্রসপেক্ট সম্পর্কে আপনি কতটা হোপফুল? খুবই হোপফুল। যদি বিজেপি যাকে বলে গেটিং ইটস অ্যাক্ট টুগেদার, অর্থাৎ নিজের ঘর গুছিয়ে বসতে পারে, তাহলে বিজেপি খুবই সফল হবে। একটু আবারই করছে। হ্যালো, হ্যাঁ, যে আমি জিজ্ঞেস করছি যে বিজেপি সম্পর্কে আপনি বিজেপির ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে আপনি কেমন দেখছেন? খুব ভালো দেখছি, চমৎকার দেখছি, কারণ তার তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই। প্রতিদ্বন্দ্বী একটা দল আছে, যেটা একটা মানুষের এক্সটেনশন, সেটা কোনো দল নয়। সিপিএম, কংগ্রেস, একমাত্র বিজেপি থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির নেতারা নিজেদের মধ্যে যে ধরনের একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো আচরণ করছে, তাতে ইউনিটির কোথায় আপনার? কিছু বিচ্ছিন্ন দ্বীপের মতন আচরণ করছেন না। আভ্যন্তরীণ গণতন্ত্র আছে, আভ্যন্তরীণ গণতন্ত্রটা খুব গুরুত্বপূর্ণ। এই আভ্যন্তরীণ গণতন্ত্র কিন্তু সিপিএমে আছে, এটা বিজেপিতে আছে, আর কোনো দলে নেই। তৃণমূলে, হ্যাঁ বলো। আরে ও ঠিক আছে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, তো আভ্যন্তরীণ গণতন্ত্র যদি যেসব দলে নেই, যেমন বর্তমানে তৃণমূলে যদি আজকে মমতা ব্যানার্জি বলেন যে আজ সকালবেলা দেখলাম পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, সবাই বলবে হ্যাঁ সূর্য উঠেছে।
কিন্তু পশ্চিমবঙ্গ উনি যদি বলেন যে এই যে এত বড় পুকুরটা আছে ওই দিকের জলটা 2 ফুট উঁচু না, সবাই বলবে হ্যাঁ 2 ফুট। এইরকম দল তো কোনো মঙ্গল করতে পারে না, আর এরকম দল টিকতেও পারে না। এই যতদিনের মধ্যেও তো ইতর বিশেষ আছে, একটা সময় লালুকেও যেতে হয়েছিল, এরাও সমস্ত এক নেতা নির্ভর দল ছিল। লালুর দল, লালুকেও যেতে হয়েছিল, মোলায়েমকেও যেতে হয়েছিল, একেও যেতে হবে। আপনাকে অশেষ ধন্যবাদ, কারণ আমরা একটা অন্য তথাগত রায়কে দেখতে পেলাম, যিনি সবসময় শুধু অন দি মানে কারেন্ট ইভেন্টসে তিনি শুধু মতামত দেন না, আপনার এই অ্যানালিটিক্যাল ভিউ। আজ থেকে 20 বছর আগেও যখন আপনি রেগুলার মেইন স্ট্রিম মিডিয়াতে বসতেন, মোহাম্মদ সেলিমের সঙ্গে আপনার যে ধরনের বিতর্ক হতো, সেখান থেকে আমরা অন্তত প্রচুর ইনপুট পেতাম আপনাকে সমর্থন করার জন্য বা আপনাকে বিরোধিতা করার জন্য, এবং দ্যাট ওয়াজ এ গুড ইম্পেটাস। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, এবং যদি আবার ভবিষ্যতে যদি আপনাকে যদি পাওয়ার চেষ্টা করি, আশা করি পাওয়া যাবে। নিশ্চয়ই পাওয়া যাবে।